আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বড়মা কলেজের অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের নভেম্বরের 7 তারিখ শনিবার, সময় 11টা 20 মিনিট। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করব। আমি মোহাম্মদ আবুল মনসুর, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, বড়মা কলেজ, চন্দনের, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় হলো ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, প্রথম পত্র থেকে নবম অধ্যায়, ঝুঁকি ও মুনাফার হার, এবং লেকচার নম্বর 14। এটা পার্ট 2, কারণ এই ক্লাসটির আগে নবম অধ্যায় থেকে আমি থিওরিটিক্যাল একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকের ক্লাসটি মূলত দ্বাদশ শ্রেণীর জন্য। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসটি শিখে আজকে কি কি জানতে পারবা সে বিষয়ে একটু দেখে নিব। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে আদর্শ বিচ্যুতি সম্পর্কে, পোর্টফোলিও সম্পর্কে জানতে পারবে এবং সিএফইএম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো আমরা শুরু করি। আদর্শ বিচ্যুতি কি, এটা দিয়ে আমরা শুরু করতেছি। প্রথমে দেখে নিই আদর্শ বিচ্যুতি কি। আদর্শ বিচ্যুতি হলো কোন আর্থিক সম্পত্তি বা বিনিয়োগের ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যা প্রত্যাশিত মূল্য থেকে বিচ্যুতি পরিমাপ করা হয়। বলতে গেলে আদর্শ বিচ্যুতি হলো একটা টেকনিক অথবা একটা পদ্ধতি, যখন কোনো বিনিয়োগকারী কোনো সম্পত্তি অথবা কোনো নির্দিষ্ট সম্পত্তিতে বিনিয়োগ করে থাকে, তো ওখানে ঝুঁকি মাপের জন্য আদর্শ বিচ্যুতি হলো একটা মাপকাঠি, যা ইনভেস্টররা প্রত্যাশিত করছিল ওখান থেকে কি পরিমাণ বিচ্যুতি হয়েছে এটা মাপার জন্য একটা টেকনিক। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আদর্শ বিচ্যুতি হলো একটা টেকনিকের নাম, যেখানে ঝুঁকি পরিমাপ করা হয়। তো এটার পরিমাপের ধরন কিরকম? আদর্শ বিচ্যুতি হচ্ছে পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি, কারণ কতগুলো ডেটা থাকে বিভিন্ন ইয়ারের বা বিভিন্ন কোম্পানির, সেজন্য এটাকে পরিসংখ্যানিক পদ্ধতি বলা হচ্ছে। স্বাভাবিক সম্ভাবনা থেকে আদর্শ বিচ্যুতির মাধ্যমে ঝুঁকির পরিমাপ করা হয়। এক্ষেত্রে উচ্চমানের আদর্শ বিচ্যুতি বেশি ঝুঁকি করে এবং নিম্নমানের আদর্শ বিচ্যুতি কম ঝুঁকি নির্দেশ করে। অর্থাৎ কোন একটা অঙ্ক করে যদি আদর্শ বিচ্যুতি বেশি হয়, তাইলে আমরা মনে করব এটাতে ঝুঁকি বেশি। আর যদি কোন একটা অঙ্ক করার পর দেখা যাচ্ছে আদর্শ বিচ্যুতি কম, এখানে মনে করব ঝুঁকি কম। তো মূলত আদর্শ বিচ্যুতির দ্বারা আমরা এটাই জানতে পারতেছি, আদর্শ বিচ্যুতির দ্বারা কতটুকু ঝুঁকি এটা পরিমাপ করা হয় এবং প্রত্যাশিত আয় থেকে কতটুকু বিচ্যুতি হয়েছে এটা জানা যায়। এবং এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি, এবং কোন অঙ্কের যদি আদর্শ বিচ্যুতি বের করে বেশি মনে হয় তাহলে এটা বেশি ঝুঁকি আছে মনে করব, আর যদি কম আসে তাহলে কম ঝুঁকি মনে করব। আদর্শ বিচ্যুতির সূত্র, আমরা গাণিতিকভাবে যখন আমরা অঙ্ক করব তখন অবশ্যই সূত্র দরকার হবে। আমরা সূত্রগুলো দেখে নিই। আদর্শ বিচ্যুতির সূত্র, তো সূত্রের মধ্যে দুইটা সূত্র দেওয়া থাকে, আমরা দুইটা সূত্র নিয়ে আমরা কাজ করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। যদি সম্ভাবনা দেয়া থাকে, এখানে সম্ভাবনা বলতে পসিবিলিটিকে বোঝানো হয়। অর্থাৎ সম্ভাবনা হচ্ছে এমন একটা পদ্ধতি, কতটুকু হবে কোন একটা ঘটনা ঘটার, কতটুকু চান্স, এটাকে সম্ভাবনা বলা হয়। তো আদর্শ বিচ্যুতি যদি সম্ভাবনা দেয়া থাকে, এটা অঙ্কে দেয়া থাকে, এটাকে আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা আমরা প্রকাশ করব। এটা সূত্র হচ্ছে √/(RI - ER হোল স্কয়ার ইনটু VI। 2 নম্বরটা হচ্ছে যদি সম্ভাবনা দেয়া না থাকে, তখন আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান √/(RI - ER হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1। অর্থাৎ এই সূত্র এবং এই সূত্রের মধ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে উপরে হবে যে VI অর্থাৎ সম্ভাবনা, আর যদি আমাদের সম্ভাবনা না থাকে তখন RI - ER কে হোল স্কয়ার করে নিচে n-1, অর্থাৎ এখানে প্রবাবিলিটি নেই। তো নিচে বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনটাকে কি বোঝাচ্ছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আদর্শ বিচ্যুতি, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাংলাতে করা হয় আদর্শ বিচ্যুতি।
আর আরআই হচ্ছে প্রতিটি আইটেমের আয়, অর্থাৎ আয় সংখ্যক যেটা রিটার্ন হবে কোন একটা স্টক অথবা শেয়ারের অথবা সিকিউরিটির যতগুলো আয় থাকবে ওই পরিমাণকে প্রত্যেকটিকে আরআই দিয়ে প্রকাশ করা হয়। তারপরে ইয়ার হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটাকে প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয় হিসেবে চিহ্নিত করা হয়। পিআই এটাকে আয়তম সিকিউরিটির অথবা শেয়ারের সম্ভাবনা অথবা এটাকে প্রবাবিলিটি বলা হয়। এইগুলো এইভাবে আমাদের মান দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, আমরা সূত্র বসাই, আমরা অঙ্ক করব এবং এখানে একটা রেজাল্ট পাবো। আমরা কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়ে একটা ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আমরা আজকে আদর্শ বিশ্লেষণ শুধু এতটুকুই দেখে নিই। যদি সম্ভাবনা না থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার করব, আর যদি না থাকে আমরা নিচের সূত্রটি ব্যবহার করব। পোর্টফোলিও বৈচিত্র্য এবং ঝুঁকির প্রভাব। পোর্টফোলিও শব্দটির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমরা অনেকেই জানি পোর্টফোলিও কাকে বলে। এরপর আমরা আরেকটু দেখে নিই পোর্টফোলিও পত্রকোষ, এটা বাংলা করলে পত্রকোষ হয়। একজন বিনিয়োগকারী তার সমুদয় অর্থাৎ সম্পূর্ণ অর্থ একটি নির্দিষ্ট শেয়ার বা আর্থিক সম্পত্তিতে বিনিয়োগ না করে যখন একাধিক আর্থিক সম্পত্তিতে বিনিয়োগ করেন তখন তাকে পোর্টফোলিও বা পত্রকোষ বৈচিত্র্যায়ন বলে। এক বাক্যে বলতে গেলে আমরা এটাই বলতে পারি, কোন একটা সিকিউরিটিতে যখন আমরা আমাদের টাকাটা ইনভেস্ট করব, বিনিয়োগ করব, তো আমি যদি একটা কোম্পানিতে বিনিয়োগ করি, যদি ওই কোম্পানির কোনো লস হয়, ক্ষতি হয়, তাহলে আমার বিনিয়োগকৃত টাকাগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকাকে যদি আমি ভাগ করে 3 ভাগে ভাগ করে 3টা কোম্পানিতে বিনিয়োগ করি, তাহলে আমার যদি সর্বোচ্চ 2টা কোম্পানি উধাও হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে আমার আরেকটা কোম্পানি থেকে যাবে, হয়তো ওই একটা কোম্পানির টাকাগুলো দিয়ে আমি আর একটা নতুন একটা ব্যবসা শুরু করতে পারবো। সেজন্য বলা হয় তাকে একজন বিনিয়োগকারী যখন তার সম্পূর্ণ অর্থটি একটি মাত্র কোম্পানিতে বিনিয়োগ না করে যখন একাধিক রিস্ক মিনিমাইজ করার জন্য, ঝুঁকি কমানোর জন্য একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করে, তখন এই নীতিমালাকে আমরা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন বলবো। প্রবর্তককে এটার আমরা একটু দেখে নিব। প্রবর্তক ও তথ্য 1952 সালে, সালটা মনে রাখবা, অনেক সময় পরীক্ষায় চলে আসে এটা এমসিকিউতে। 1952 সালে হ্যারি মার্কুইস, বিজ্ঞানীর নাম হচ্ছে হ্যারি মার্কুইস, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন তত্ত্বের প্রবর্তন করেন। এর উদ্দেশ্য ঝুঁকির মাত্রাকে কমানো। আমরা আগেই জানছি এর পোর্টফোলিওর উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি মিনিমাইজ করা, পাশাপাশি মুনাফাকে বাড়ানো। এই তথ্য অনুযায়ী পোর্টফোলিও বৈচিত্র্যায়নের সময় প্রত্যাশিত আয়ের পাশাপাশি ঝুঁকির মাত্রাকেও বিবেচনা করা হয়েছে। এই ঝুঁকি হলো পোর্টফোলিওর মধ্যস্থিত প্রত্যেক শেয়ার বা সিকিউরিটির সাথে জড়িত ঝুঁকি এবং উক্ত শেয়ার বা সিকিউরিটি সমূহের পারস্পরিক ঝুঁকি। এবার আমরা আরেকটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে বাজার মডেল, যেটাকে CAPM বলা হয়। CAPM বলা হয় সংক্ষেপে। তো CAPM এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল বলা হয় এটাকে। তো এটা কি জিনিস? এটা CAPM বলতে এমন এক পদ্ধতি বোঝায় যা বাজার ঝুঁকি, যেটাকে বলা হয় সিস্টেমেটিক ঝুঁকি। সিস্টেমেটিক ঝুঁকি বা বাজার ঝুঁকি কি, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম। অর্থাৎ যে ঝুঁকিটা অ্যাভয়েড করা যায় না, ফেলে দেওয়া যায় না, তাকে সিস্টেমেটিক ঝুঁকি বলা হয়। এটা সবার জন্য, একটা কোম্পানির জন্য যা হবে প্রাকৃতিক ঝুঁকি, এগুলোকে বাজার ঝুঁকি বলা হয়। ও প্রত্যাশিত এর সম্পর্ক নির্দেশ করে। তাহলে কি কি বললাম? CAPM হলো এমন একটা পদ্ধতি যা বাজার ঝুঁকি ও প্রত্যাশিত এর সম্পর্ক নির্দেশ করে। বাজার ঝুঁকি কত এবং প্রত্যাশিত আয় করছে, এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করে। CAPM মডেলের মূল বক্তব্য হলো যে কোনো সিকিউরিটি রিটার্নের হার মানে আয়ের হার, সাধারণত ঝুঁকিহীন সুদের হার এবং
ঝুঁকির প্রিমিয়ামের সমান হয়। এখানে একটা সূত্র আছে যেটাকে বলা হয় আরই, অর্থাৎ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, প্রত্যাশিত আয়ের হার, এটাকে বলা হয়। আর আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা, এই সূত্রটা হচ্ছে যখন সিএপি এর মাধ্যমে কোনো অঙ্ক করা হবে তখন এই সূত্রটি ইউজ করব আমরা, এবং কয়েকটা অঙ্ক করতে হবে। তো এই সূত্রের উপাদানটা কোনটা কি জিনিস আমরা দিছি এখানে নিচে একটা বক্সের মধ্যে, দেখো আরই সম্পদের প্রত্যাশিত আয়, অর্থাৎ যেটাকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আর একটা হচ্ছে ঝুঁকিবিহীন আয়, যা সরকারি বন্ডে বিনিয়োগ করলে পাওয়া যাবে, যেটা যেটাতে বিনিয়োগ করলে এখানে কোনো ধরনের ঝুঁকি থাকে না, এটাকে বলা হয় রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, যেটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়, যেমন ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, জাতীয় সঞ্চয়পত্র ইত্যাদি। এগুলোতে যদি কোনো একটা একজন ইনভেস্টর যদি বিনিয়োগ করে তাহলে এখানের মধ্যে কোনো ঝুঁকি থাকে না। এরপর আছে আরএম, যেটাকে মার্কেট রিটার্ন বলা হয়, বাজার আয়ের হার। এরপর আরএম মাইনাস আরএফ, ঝুঁকি প্রিমিয়াম, ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করার প্রতিদান স্বরূপ। অর্থাৎ বাজার ঝুঁকি থেকে যখন আরএফটা বাদ দিবে তখন এটাকে ঝুঁকি প্রিমিয়াম বা ঝুঁকির অধিহার বলা হয়। এই সূত্রটা প্রয়োগ করে আমরা অনেক সময় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটা বাজার মডেল বা সিএপিএম সাহায্যে অঙ্ক করে আমরা সিদ্ধান্ত নিতে হবে কোন কোম্পানি ভালো পজিশন আছে, কোন কোম্পানিতে খারাপ পজিশন আছে। এবার আমাদের থিওরিটিক্যাল যতগুলো ছিল আমরা দেখলাম। এবার আমরা একটু দেখে নিব এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও বহু নির্বাচনী প্রশ্নসমূহ। এগুলো দেওয়ার কারণ হলো তোমাদের সামনে 21 তারিখ থেকে হয়তো প্রি টেস্ট পরীক্ষা হবে, তো ওখানে এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হবে 30 নম্বরের। তো আশা করছি যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে জ্ঞানমূলকগুলো, এগুলো একটু ভালো করে দেখলে যে কোনো ধরনের এমসিকিউ আসুক ইনশাল্লাহ তোমরা উত্তর দেওয়ার জন্য খুব কষ্ট করতে হবে না, সব উত্তরগুলোই ভালোভাবে দিতে পারবা। তো প্রথম প্রশ্ন হচ্ছে মুনাফার হার কি? কোনো নির্দিষ্ট বিনিয়োগ থেকে একটি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত আয় এবং বাজারে মূল্যের পরিবর্তনের সমষ্টিকে যখন বিনিয়োগের প্রারম্ভিক মূল্যের শতকরা হারে প্রকাশ করা হয় তখন তাকে মুনাফার হার বলা হয়। এরপরে মূলধনী আয়, মূলধন বিনিয়োগ করে যে আয় পাওয়া যায় তাকে মূলধনী আয় বলে। একদম সহজ জিনিস, অর্থাৎ মূলধন বিনিয়োগ করে যেটা আমরা আয় হবে তাকে। ঝুঁকি কি? বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় উপকৃত আয়ের বিচ্যুতিকে ঝুঁকি বলা হয়। একক ঝুঁকি কি? কোনো বিনিয়োগকারী যখন একটি মাত্র কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন যে ঝুঁকি বহন করতে হয় তাকে আমরা একক ঝুঁকি বলবো। এরপরে 5 নম্বর কোয়েশ্চনটি হলো কোম্পানি ঝুঁকি কি? কোম্পানি ঝুঁকিটা হলো যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে তাকে কোম্পানি ঝুঁকি বলে। একটা নির্দিষ্ট কোম্পানি যখন কোনো ঝুঁকি বিদ্যমান থাকবে তখন এটাকে আমরা কোম্পানি ঝুঁকি হিসেবে গণ্য করব। আর্থিক ঝুঁকি, বিনিয়োগ থেকে ফেরত পাওয়ার অনিশ্চয়তা হলো আর্থিক ঝুঁকি। কোন একটা কোম্পানিতে বিনিয়োগ করলাম, ওখান থেকে দেখা যাচ্ছে যেটা বিনিয়োগ করছি ওখান থেকে রিটার্নটা আসতেছে না, তাহলে এখানে একটা ঝুঁকি বিদ্যমান। এই ধরনের ঝুঁকিকে আমরা আর্থিক ঝুঁকি বলবো। পরিহারযোগ্য ঝুঁকি কি? মোট ঝুঁকি থেকে বাজার ঝুঁকিকে বাদ দিলে যে ঝুঁকি পাওয়া যায় তাকে পরিহারযোগ্য বলা হয়। তাহলে মোট ঝুঁকি হচ্ছে কি? কোম্পানি ঝুঁকি, বাজার ঝুঁকি। তাহলে এই দুইটা থেকে যখন আমরা বাজার ঝুঁকি, যেটাকে সিস্টেমেটিক ঝুঁকি, এটাকে বাদ দিয়ে দিব, আর যেটা বাকি থাকবে তাকে আমরা পরিহারযোগ্য ঝুঁকি বলা হয়। পরিহারযোগ্য ঝুঁকি বলা হচ্ছে যদি চাইলে কোন একটা কোম্পানির ঝুঁকি অ্যাভয়েড করা যায়। দক্ষ ব্যবস্থাপনা এবং দক্ষ পরিকল্পনার মাধ্যমে কাজ করলে যে কোনো কোম্পানির ঝুঁকি হওয়ার সম্ভাবনা থেকে অ্যাভয়েড করা যায়। 8 নম্বর হচ্ছে খাঁটি ঝুঁকি কি? যখন লাভের মাধ্যমে ক্ষতির আশঙ্কা পূরণ করা যায় না তখন তাকে খাঁটি ঝুঁকি বলে। যখন লাভের মাধ্যমে ক্ষতির আশঙ্কা পূরণ করা যায় না তখন তাকে খাঁটি ঝুঁকি বলে।
অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা কোন ঝুঁকি? অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা ব্যবসায়িক ঝুঁকি। এবার আমরা দেখব 10 নম্বর, বিনিয়োগের বাজার মূল্য কখন কমে? সুদের হার বাড়লে বিনিয়োগের বাজার মূল্য কমে। ব্যবসায় ঝুঁকি কি? ব্যবসায় কাজ পরিচালনায় যে ঝুঁকি বিদ্যমান তাকে ব্যবসায় ঝুঁকি বলে। অবজেক্টিভ সম্ভাবনা বিন্যাস কি? চলকের মান ও সম্ভাবনা তথ্যের উপর নির্ভর করে ঝুঁকি বের করাই হলো অবজেক্টিভ সম্ভাবনা বিন্যাস। ঝুঁকি কত ধরনের হয়? ঝুঁকি 3 ধরনের হয়। কোন ঝুঁকির উপর ব্যবস্থাপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না? অপরিহারযোগ্য দুর্যোগের উপর ব্যবস্থাপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ এটাকে বলা হয় সিস্টেমেটিক। অর্থাৎ কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, কোনো একটা আর্থিক মন্দা হলো, তাহলে এটা হলো অপরিহারযোগ্য, এটা চাইলে কিন্তু পরিহার করা যায় না, সব কোম্পানিকে এটা মেনে নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কোন ঝুঁকি তৈরি হয়? প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসায়িক ঝুঁকি তৈরি হয়। মোট ঝুঁকি, নিয়মানুগ ঝুঁকি ও অনিয়মানুগ ঝুঁকির সমষ্টিকে মোট ঝুঁকি হিসেবে গণ্য করা হয়। এরপরে আমরা দেখব বাজার ঝুঁকি কি? অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সরকার নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা প্রভৃতির কারণে সৃষ্ট ঝুঁকি যা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে তাকে বাজার ঝুঁকি বলে। বিশেষ ঘটনার ঝুঁকি কি? সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো ঘটনার ফলে কোনো নির্দিষ্ট সম্পত্তিতে বিনিয়োগের মূল্য বা ফার্মের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে বিশেষ ঘটনার ঝুঁকি বলে। অনিশ্চয়তা কি? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে। অর্থাৎ সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে সেটার কোনো নিশ্চিত নাই, সেজন্য এটাকে অনিশ্চয়তা বলা হয়। মুদ্রাস্ফীতি ঝুঁকি কি? মুদ্রাস্ফীতির কারণে ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগের যে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থাকে তাকে মুদ্রাস্ফীতি ঝুঁকি বলে। সুদের হার ঝুঁকি কি? সুদের হার ঝুঁকি বলতে ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বোঝায়। অর্থাৎ একটা কোম্পানিতে যখন ঋণ নেওয়া হয়, ঋণের সুদটা বাড়তেও পারে, তাহলে এই বাড়াটা হচ্ছে একটা কোম্পানির জন্য একটা ঝুঁকি, যেটাকে সুদের হার ঝুঁকি বলা হয়। রাজনৈতিক ঝুঁকি, কোনো দেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিকে রাজনৈতিক ঝুঁকি বলা হয়। কারণ রাজনৈতিকের মাধ্যমে যখন কোনো একটা সরকার পরিবর্তন হয়, অথবা যেটা এক্সিস্টিং সরকার আছে এটা যদি কোনো বিজনেসের উপর, কোনো ব্যবসায়ের উপর কড়া নির্দেশ আরোপ করে, হয়তো যে ব্যবসা করতেছে ওটার বিপরীতে যেতে পারে, অথবা ট্যাক্স বাড়িয়ে দিতে পারে, ভ্যাট বাড়িয়ে দিতে পারে, তাহলে এই ধরনের যখন কোনো ঝুঁকি থাকবে তখন এটাকে রাজনৈতিক ঝুঁকি বলে। বিনিময় হার ঝুঁকি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার হ্রাস বৃদ্ধির কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বিনিময় হার ঝুঁকি বলা হয়। ক্রয় ক্ষমতা ঝুঁকি, মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকিকে ক্রয় ক্ষমতা ঝুঁকি হিসেবে গণ্য করা হয়। এরপর 25 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে, পূর্বে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাপ করা হয়? পূর্বে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। কোনটি না হলে ঝুঁকি নেই? আয়ের উত্থান পতন না হলে ঝুঁকি থাকবে না। অর্থাৎ আয়ের যদি পরে না যায় তাহলে এটা ঝুঁকির সম্ভাবনা থাকে না। প্রত্যাশিত আয় কি? বিনিয়োগ থেকে যে পরিমাণ আয় ফেরত পাওয়ার আশা করা যায় তাকে প্রত্যাশিত আয় বলা হয়, যেটাকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হিসেবে গণ্য করা হয়। এরপরে আসতেছে আয়ের বিচ্যুতি বেশি হলে কি বাড়ে? আয়ের বিচ্যুতি বেশি হলে ঝুঁকি বাড়ে। আদর্শ বিচ্যুতি কি? যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। আদর্শ বিচ্যুতি হলো কোন আর্থিক সম্পত্তি বিনিয়োগের ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যা প্রত্যাশিত মূল্য থেকে বিচ্যুতি পরিমাপ করা হয়। ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতিটি হলো আদর্শ বিচ্যুতি হলো ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি। পরিমিত ব্যবধান কি? প্রত্যাশিত বা গড় আয় থেকে
সম্ভাব্য আয়ের বিস্তার কিংবা পরিবর্তনশীলতা তথা ঝুঁকি পরিমাপের বহুল প্রচলিত পরিসংখ্যানিক পদ্ধতি হলো পরিমিত ব্যবধান। অর্থাৎ এটাকে অন্য ভাষায় বলা হয় আদর্শ বিচ্যুতি অথবা আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা পরিমিত ব্যবধান, একই কথা। পরিমিত ব্যবধানের সূত্রটা কি? পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার সামেশন আর আই মাইনাস এ এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। অর্থাৎ এটা ব্যবহার করব যখন আমাদের কোনো অঙ্কে সম্ভাবনা দেয়া থাকবে না, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। তো এই ছিল মোটামুটি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। তো নবম অধ্যায় থেকে তোমাদের যখন কোয়েশ্চেন করা হবে তখন এখানে এমসিকিউ থাকবে, বিশেষ করে আদর্শ বিচ্যুতি ধরন কিরকম, তারপরে ফুটফুলি বৈচিত্র্যায়ন নীতি কে আবিষ্কার করছেন, কত সালে আবিষ্কার করছেন, একজন বিনিয়োগকারীর জন্য কোন ধরনের ঝুঁকি বিদ্যমান থাকতে পারে, এরপরে সিএফিএম মডেলটি কোথায় ব্যবহার করা হয়, সিএফিএম এর এখানে ঝুঁকিবিহীন আয়টা কখন ব্যবহার করা হয়, কখন কনসিডার করা হবে, এই ধরনের বিষয়গুলো একটু ভালো করে দেখে নিতে হবে। তো সর্বশেষ তোমাদের সাথে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো শেয়ার করলাম, এগুলো একটু ভালো করে দেখবা। এরপরে কোনো যদি সমস্যা হয় ইনশাল্লাহ যোগাযোগ করবা। পরবর্তী ক্লাসে আমরা এই নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং ক্লাসটি সুন্দরভাবে শ্রবণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।